আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল তার নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামীকাল 4ই জানুয়ারি সকাল 11টায় আকাশপথে ঢাকা থেকে তিনি বরিশালে যাবেন। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর 1টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ফরিদপুরে পৌঁছে সেখানকার রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। তারপর আবার আকাশপথে ঢাকায় ফেরত আসবেন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা লক্ষ্য করছি যে গত এক সপ্তাহে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্য করে 29টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একের পরে এক অপপ্রচার, অপতথ্য। আমরা আরো দেখতে পাচ্ছি একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী, ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন, অশালীনভাবে আক্রমণ করছেন। এটি স্পষ্ট বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ এবং অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে বিএনসিসির ক্যাডারদেরকে মোতায়েন না করবার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। গত 26শে জানুয়ারি নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারি যে নির্বাচন কমিশনের মোট 81টি স্থানীয় সংস্থার 55,000-এরও বেশি স্থানীয় পর্যবেক্ষণের অনুমতি প্রদান করা হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকে 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বর্তমান প্রেক্ষিতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আমরা নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 1. পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে রাজনৈতিক ও প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া। যেসব সংস্থার নির্বাচনে পর্যবেক্ষণের অভিজ্ঞতা কম, তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা কমিয়ে আনা। 2. কোনো কেন্দ্রে একসাথে যাতে 2 জনের অধিক স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা জারি করা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট, সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে। 2016 সালে বিএনপি সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করে ভিশন 2030, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। 2022 সালে ঘোষণা করা হয় 27 দফা, যেটি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন। এবং 2023 সালে যুগপৎ আন্দোলনে শরিক প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে ঐতিহাসিক 31 দফা উপস্থাপন করেন জনাব তারেক রহমান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব সবার আগে কিন্তু বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছিল সেই 2016 সালে। একইভাবে একজন ব্যক্তি যেন একই পদে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব সবার আগে বিএনপি দিয়েছিল।
2014 সালেই আমাদের নেতা জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে কোটা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে 5% ভিতর নিয়ে আসার কথা বলেছিলেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলছে এবং ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে, আন্দোলন করেছে, তখন যারা একটি বারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কারের কথা চিন্তাও করেনি, আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, ধারক ও বাহক ঐতিহাসিকভাবেই বিএনপি, আর সেই দলটিকে নিয়েই আমরা দেখছি তথাকথিত নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর। বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমে ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আর সেই পথযাত্রায় সংস্কারে সব দল, মত, পথের প্রতিটি গণতান্ত্রিকমী রাজনৈতিক দলের সহাবস্থান, পারস্পরিক সম্মানবোধ এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল দিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উই রিভোল্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে এবং সেটি হওয়া উচিত আগামী বাংলাদেশে সবার প্রত্যাশা। আমরা প্রতিটি রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতির কথা বলে এসেছি। সুতরাং ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। আমরা ইতিমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি সে রাজনৈতিক দল যেটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের 31 দফা নিয়ে, 27 দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি। সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে অবহিত করবো। দেখেছি যে জামাত এবং অন্যান্য দলগুলোর ইয়েগুলো আপনার প্রতীকগুলো সামনে দেওয়া হয়েছে এবং আপনাদের প্রতীকটা মিডল দিয়েছে, যেখানে ভাঁজ করলে যেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা ঠিক হয়েছে কিনা সে ব্যাপারে আপনাদেরকে ইসিকে কতগুলো আশ্বস্ত করেছে? দেখুন, যে পোস্টাল ব্যালটগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটি তো নতুন করে ফেরত আনার মতো পর্যাপ্ত সময় নাই। স্বাভাবিকভাবেই বিএনপি এখানে লেভেল প্লেইং ফিল্ডে কিছুটা ইনজাস্টিসের শিকার হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি লোকাল যে পোস্টাল ব্যালটগুলো আছে, যেগুলো নির্বাচন পরিচালনার সাথে যারা সম্পৃক্ত থাকবে, ওনাদের জন্য যেন সেগুলো কারেকশন করা হয়। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কথা দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আমরা এই বিষয়ে একটা সুষ্ঠু তদন্ত দাবি করেছিলাম যে কারা এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষকে এমন একটা জায়গায় প্রতীক রাখা হলো যার কারণে অনেকে ভোট দিতে সমস্যা হবে। এখন পর্যন্ত আমরা এই তদন্তের কোনো প্রতিবেদন বা আপডেট পাইনি। কোন ব্যালট পেপারের কোন সংযুক্তি পেয়েছেন কিনা বা ইয়ে হয়েছে কিনা, যেহেতু আগামী 10 দিন বা 9 দিন পর আমাদের নির্বাচনে আমরা যাচ্ছি, তো ব্যালট পেপার যদি এখনো ঠিক না হয় তাহলে এই ক্ষেত্রে তো আপনারা একটা জাতি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। প্রবাসী ভোটারদের তো ব্যালট পেপার ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশীয়গুলো আমরা যতটা জানি যে ওনারা সেটাকে কারেকশন করেছেন এবং সেটা পেয়েছেন কিনা? পেয়েছিল আমরা।
আমরা দেশি তো যেটা আছে ওটা তো কারেকশন করেছেন। জি, দেশি যেগুলো আছেন সেগুলো ওনারা প্রপার ওয়েতে করেছেন, যেটা করা উচিত। সেটা যদি আমরা দেখাতেন একটু আমাদেরকে। সেটা তো এই মুহূর্তে আমার কাছে হাতে নাই, আপনারা নির্বাচন কমিশনে গেলে হয়তো পাবেন, মানে আমি রাইট অথরিটি না সেটা দেখানোর জন্য। ধন্যবাদ। দেখুন, নতুন ধারার যে রাজনীতি সেটা নেতৃত্ব তো বিএনপির হাতে। বিএনপি সবচেয়ে বড় বা জনপ্রিয় রাজনৈতিক দল, বিষয়টা শুধু তাই না। ফ্যাসিবাদের পতনের পর 24-এর 5 থেকে 8ই আগস্ট যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, তখন কিন্তু বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনাই আমাদের সব নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে মানুষের নিরাপত্তা দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রেখেছিলেন। আমরা দেখেছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেক অপপ্রচার ছিল, তারপরে পূজার সময়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুপ্রেরণা জুগিয়ে আমাদের পুরো বাংলাদেশের নিরাপত্তা দিয়েছিলেন। আমরা যে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলি, সেই জাতীয় ঐক্যও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আমাদের নেতার নেতৃত্বে। উনি বাংলাদেশে নেমেই কিন্তু যখন ঘোষণা দিয়েছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, সেখানে জাতীয় নেতৃবৃন্দকে তিনি রেখেছিলেন এবং এর পাশাপাশি ডাক দিয়েছেন সেই বৃহত্তর ঐক্যের, যেখানে সবার আগে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বার্থ থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে। বিএনপি সে রাজনৈতিক দল যেটি জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে কিন্তু গত 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছর ধরে সবসময় কিন্তু বিএনপি তৃণমূলে ছুটে গিয়েছে, সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য কাজ করেছে। 31 দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কাজ করেছি এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি শ্রেণীর এবং পেশার মানুষের যে মতামত সেটি প্রতিফলিত হবে। আমাদের নেতা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন, ওনার যে ইতিবাচক চিন্তাধারা সেটিকে অন্যান্য রাজনৈতিক দলও গ্রহণ করছে। আমরা দেখেছি উনি যখন বাস দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, একটা দল সমালোচনা করেছিল, পরে দেখলাম ওনাদের নেতাও কিন্তু পরবর্তীতে সেই বাসটাকে অনুকরণ করেছেন। আমাদের নেতা চেয়ার সরিয়ে সম্মান প্রদর্শন করেছেন সাধারণ মানুষের মতন করে, ওনাদের নেতাও করছেন। এই যে একটা অনুকরণ, এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বিএনপির 31 দফা আগামীর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের একটা মৌলিক ভিত্তি। আমরা দেখলাম আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলও ঠিক 31 পয়েন্ট দিয়েছে, 30টাও না 32টাও না, ঠিক 31টা। স্বাস্থ্য খাতে আমাদের 5% বলেছি যে জিডিপির হবে, ওনারা বলছেন 6 থেকে 8%। বিএনপির সাথে অনুকরণ করেই তো বেকার ভাতা দিয়েছে বিএনপি, অনেক আগে থেকে একটা ঘোষিত কর্মসূচি। ওনারা প্রাথমিকভাবে সমালোচনা করেছিলেন, পরে দেখলাম ওনাদের একজন নেতা বলছেন ওনারাও বেকার ভাতা দিবেন। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলেছেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, ওনারা একটা স্মার্ট কার্ডের কথা বলছেন। বিএনপি 180 দিনের কর্মসূচির কথা বলেছেন, ওনারা দেখলাম 1000 দিনের কর্মসূচির কথা বলছেন। আমাদের ভিশন 2030 আছে, তার আদলে ওনারা সম্ভবত ভিশন 2040-র কথা বলছেন। আমাদের নেতাকে আগে বলা হতো দেশ নেতা, দেশ নায়ক জনাব তারেক রহমান, উনি আমাদেরকে মানা করেছেন দেশ নায়ক বলতে না, আমরা দেশ নায়ক বলছি না। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে মিলিয়ে দেখলাম ওনাদের একজন নেতা সম্ভবত আব্দুল্লাহ আবু তাহের সাহেব, উনি বলছেন ওনার নাকি ওনাদের আমিরকে দেশ নেতা ডাকতে ইচ্ছা হয় এবং দেশ নেতা বলে ডাকলেন আমাদের দেশ নেত্রীর সাথে তাল মিলিয়ে। অদ্ভুত ধরনের একটা অনুকরণ, যেটাকে আমরা মনে করি রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো। বিএনপি সবসময় লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আমরা দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষ অনেকভাবে সমালোচনা করছেন, গত 2 দশকের বেশি সময় তো ওনারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। সুতরাং আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটিকে অনুসরণ করি, অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। আমরা চাই প্রতিটি রাজনৈতিক দল যেন পরস্পরের সাথে সেই সৌহার্দ্যটুকু বজায় রাখে। যার যা কিছু ভালো আরেকটি রাজনৈতিক দল সেটি গ্রহণ করতেই পারে, অন্য রাজনৈতিক দলের ভালো কিছু হলে আমরাও সেটা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।